প্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আইয়ের পর্দায়। চ্যানেল আই রাউন্ড টেবিল পাওয়ার বাই স্বপ্নতে। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে থাকবার চেষ্টা করছেন। দর্শক, মাঠে ঘাটে অফিসে কিংবা বাড়িতে সব জায়গায় এখন রাজনীতি নিয়ে কথা হচ্ছে এবং আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যত এগিয়ে আসছে তত আমরা রাজনীতি নিয়ে আরও বেশি সিরিয়াস হচ্ছি, আরও কথা বলছি, কথা শুনছি অন্যদের। শুনছি আমরা রাজনৈতিক দলের বিভিন্ন নেতাদের কথা, আমরা শুনছি আমাদের বন্ধুদের কথা, পরিবারের মানুষজনের কথা, সাধারণ জনগণের কথা। সেই সব কথার মধ্যে অনেক প্রশ্ন থাকে যেগুলোর উত্তর আমরা জানতে চাই রাজনৈতিক দলের বিভিন্ন মানুষের কাছ থেকে। তাই আজ আপনাদের সামনে আমরা 4 জন মানুষকে নিয়ে এসেছি যাদের কাছে আমরা প্রশ্ন করব, আপনাদের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। পরিচয় করাবো আজকের রাউন্ড টেবিলের অতিথিদের সাথে। আমাদের সাথে আছেন অধ্যাপক ডক্টর শাহ আলম তালুকদার, আজীবন সদস্য ড্যাব ও জিয়াউর রহমান ফাউন্ডেশন। আছেন মাহবুব আলম, মুখ্য সমন্বয়ক এনসিপি। আছেন মাসুমুর রহমান খলিলি, নির্বাহী সম্পাদক দৈনিক নয়া দিগন্ত। এবং আছেন কিউএম নুরুল ইসলাম নুরু, সভাপতি ফ্লোরিডা কেন্দ্রীয় বিএনপি ইউএসএ। আমি শাহ আলম তালুকদারকে দিয়ে শুরু করতে চাই। আমরা আসলে নির্বাচনটা কেমন চাই, আমাদের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন? এদেশের মানুষ, বিশেষ করে এই পাকবড় উপমহাদেশের মানুষ এই নির্বাচনটাকে একটা উৎসবমুখর মনে করে। কাজেই অন্যান্য দেশের তুলনায়, উন্নত বিশ্বের অন্য দেশের তুলনায় আমাদের দেশের মানুষের নির্বাচন যখন আসে তখন একটা উৎসবমুখর চলে আসে। সেই প্রসঙ্গে বলতে গেলে আমরা এই দেশের মানুষ ব্রিটিশ বিরোধী আন্দোলন, পাক ভারত আন্দোলন এবং 52 ভাষা আন্দোলন, 69 গণ অভ্যুত্থান, 70 নির্বাচন এবং 71 মহান স্বাধীনতা, সর্বোপরি 17 বছরের স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং বৈষম্যের ছাত্রদের যে অংশগ্রহণের আজকে যে সরকার গঠন হয়েছে, সেই সরকারের আমরা আশা করি অত্যন্ত সুন্দর সাবলীল একটা সুন্দর নির্বাচন উপহার দিবেন। এই তার মাধ্যমে একটা সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে, সে বাসনা এই জনগণের আমাদের সবারই আছে। আমরা মাহবুব আলমের কাছে শুনবো, এই যে সুন্দর একটি নির্বাচনের প্রত্যাশা আমরা করছি, সেটিকে আদৌ সম্ভব? আপনাদের এখনো প্রতীক নিয়ে দ্বন্দ্ব শেষ হয়নি, আপনারা জুলাই সনদে স্বাক্ষর করেননি, আপনারা কোন দিকে এগোচ্ছেন? আসলে এটা খুবই দুঃখজনক যে জুলাই গণ অভ্যুত্থানের পর বাংলাদেশ আসলে যেই আমরা দেখলাম যে 3টা বিষয়ের উপর অন্তর্বর্তী সরকার গঠন করা হলো: বিচার, সংস্কার এবং নির্বাচন। আমরা বিচারের দিকে অনেক দূর অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি, কিন্তু নির্বাচনের ক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে আসলে বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন মতানৈক্য দেখা দিয়েছে। স্পেশালি এনসিপিকে নানাভাবে আসলে কোণঠাসা করার চেষ্টা করা হয়েছে। বিশেষ করে এই যে আমাদের প্রতীক ইস্যুতে আপনি খেয়াল করেন যে আমাদেরকে প্রতীক হিসাবে শাপলাকলি যদি দিতে পারে, তাহলে শাপলা দিতে পারবে না কেন? এটা যে নির্বাচন কমিশনারের একটা আমাদেরকে দমিয়ে রাখার একটা ষড়যন্ত্র, এটা আসলে এই যে কলি সর্বশেষ অন্তর্ভুক্ত করার মাধ্যমে এটা স্পষ্ট। আপনাদের শাপলার কলি নিতে সমস্যা কি? আমাদের আসলে শাপলার কলি নিতে সমস্যা নেই, কিন্তু আমরা যেহেতু শাপলা চেয়েছি, শাপলা দিতে আসলে নির্বাচন কমিশনারের সমস্যা কোথায়? তবে অনেকে বলছে যে শাপলা তো আমাদের বিভিন্ন জাতীয় প্রতীকের অংশ, সেটি একজনকে আসলে এভাবে দেওয়াটা উচিত নয় বা ভালো দেখায় না। জাতীয় প্রতীকের অংশ অলরেডি অনেকগুলো বিষয়, যেমন ধানের শীষ সহ অন্যান্য যে বিষয়গুলো আছে, সেগুলো অলরেডি বিভিন্ন রাজনৈতিক দল ইউজ করতেছে। সেই জায়গা থেকে আমরা বারবার নির্বাচন কমিশনারকে একটা বিষয় স্পষ্ট করেছি যে শাপলা ইস্যুতে কোনো আইনি বাধ্যবাধকতা বা আইনি সীমাবদ্ধতা বা আপনারা শাপলার কলিতে নির্বাচনে যাচ্ছেন না? না, আমরা অবশ্যই আমাদেরকে শাপলা প্রতীকই দিতে হবে এবং শাপলা প্রতীক দিলে আমরা আসলে নির্বাচনের দিকে যাব। আরেকটা যেটা বিষয় আসলে বলছিলেন যে আসলে নির্বাচনের পরিবেশটা আমাদের কাছে মনে হয়েছে যে 5ই আগস্টের পর আমাদের যেই পুলিশ বা থানাগুলো আছে, এখনও এগুলো আসলে ভালোভাবে খুব বেশি ফাংশন করতেছে না। আমরা দেখতে পাচ্ছি যে কোনো একজন চাঁদাবাজকে ধরে নিয়ে আসছে থানা থেকে তাকে নিয়ে যাচ্ছে জোর করে। তো যার ফলে আসলে এই থানা যতদিন না ফাংশন করবে ততদিন আসলে একটা সুষ্ঠু, আমরা যে উৎসবমুখর নির্বাচনের কথা বলছি, সেটা আসলে সম্ভব নয়। তার জন্য যেটা করতে হবে যে এই যে ধরেন বিএনপি একটা ইস্যু সামনে নিয়ে আসতেছে, জামাত আর একটা ইস্যু সামনে নিয়ে আসতেছে, এই ইস্যুগুলো সামনে নিয়ে এসে দেশের স্বার্থে আগামী নির্বাচনটা কিভাবে সুন্দর করা যায় এবং সবার আগে যেটা করতে হবে
জুলাই সনদটাকে আইনি স্বীকৃতি দিতে হবে এবং গণভোটটা দ্রুত বাস্তবায়নের মাধ্যমে আসলে আমাদের সবার নির্বাচনের দিকে যাওয়া উচিত। আমরা মাসুমুর রহমান খলিলের কাছে শুনবো, জুলাই সনদের আইনি স্বীকৃতিতে আসলাম, আইনি স্বীকৃতি তো আসলে মোটামুটি দেয়া হয়ে গিয়েছে বলে আমরা বলতে পারি, সেখানে আবার বিএনপি অসন্তোষ, কারণ নোট অফ ডিসেন্ট ছাড়া জুলাই সনদের সেই সুপারিশটি সেখানে প্রদান করা হয়েছে। এখন বিএনপির অবস্থানটা কি, এবং এই যে শাপলার কলি না দিলে এনসিপি নির্বাচনে যাবে না, এমন একটির পর একটি দাবি যদি উত্থাপিত হতে থাকে তাহলে তো নির্বাচন বিলম্বিতই হতে থাকবে, সেখানে বিএনপি কি বলে? হ্যাঁ, আপনি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। সেটা হচ্ছে যেভাবে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতানৈক্য দেখা যাচ্ছে তাতে তো নির্বাচন বিলম্বিত হতে পারে। তবে রাজনৈতিক দলগুলোর আদর্শ তো এক না, এক একটা দল এক একটা আদর্শ ধারণ করে। স্বাভাবিকভাবেই তাদের মধ্যে মতানৈক্য, মতের বিরোধ, কথা বলার বিরোধ এগুলো কিন্তু থাকবে, এটাকে খুব বড়োভাবে দেখার কোনো সুযোগ নেই। এরপরও আমি আশা করব যে কয়েকটা বেসিক ইস্যুতে দলগুলোর মধ্যে মতানৈক্য দেখা যাচ্ছে। যেমন এনসিপির ভাই উনি বললেন যে এখনও থানা ফাংশনিং না, অতএব এই অবস্থায় নির্বাচন হলে এটা কতটুকু ঠিক হবে। তারপরে বিএনপির যে বক্তব্যটা সেটা গণভোটের ইস্যু, গণভোটের ইস্যুতে এনসিপির যে অবস্থান সেটা হচ্ছে গণভোট অবশ্যই সাধারণ নির্বাচনের আগে হতে হবে। জামাতও প্রায় একই ধরনের অবস্থান অবলম্বন করে, অন্যদিকে বিএনপি মনে করতেছে একই দিন হওয়া উচিত। আসলে এই যে বিরোধের ক্ষেত্রগুলো এগুলো খুব বড় কোনো বিষয় না। যেমন বিএনপির মহাসচিব যে কথাটা বলেছেন, তাদের দাবি জানিয়েছেন একই দিন গণভোট এবং সাধারণ নির্বাচন হতে হবে, কিন্তু সবার শেষে যে আশাবাদটা ব্যক্ত করেছেন সেটা হচ্ছে কি আমরা এই বিষয়গুলো বসে মীমাংসা করে ফেলতে পারবো। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে কি বিএনপি সাধারণ যে পারসেপশন, ইলেকশনের রেজাল্ট কী হবে এটা তো আমরা জানি না, কিন্তু সাধারণ পারসেপশন হচ্ছে একটা বড় দল হিসেবে হয়তো পরবর্তী নির্বাচনে বিএনপি ক্ষমতায় যেতে পারে। তার মানে নির্বাচনটা যদি সঠিক সময়ে না হয় তাহলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত বিএনপি হবে। এবং তাহলে নির্বাচন কখন অনিশ্চিত হয়ে যেতে পারে যদি রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা যুদ্ধংদেহী অবস্থা তৈরি হয়। যেমন এনসিপির অবস্থানের সাথে বিএনপির অবস্থান নাও মিলতে পারে, জামাতের অবস্থান ভিন্ন হতে পারে, কিন্তু এই যে ভিন্নতার মধ্যেই যে একটা ঐক্য, এবং সেই ঐক্যটা যদি ফেব্রুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে হয় তাহলে নির্বাচন খুব দ্রুত এবং নির্ধারিত সময় হয়ে যাবে। আমি ব্যক্তিগতভাবে এত বিরোধের পরও আশাবাদী হচ্ছে ফেব্রুয়ারির মাঝামাঝি নির্বাচন হবে। যেভাবে প্রধান উপদেষ্টা বলেছেন যে একটা উৎসবমুখর পরিবেশ হবে, সব বিরোধের একটা শেষ হয়ে যাবে, এমনকি প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি গতকালকেও বলেছেন যে এই মধ্য ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। এই বক্তব্যের সাথে যদি আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সর্বশেষ বক্তব্য শুনি, উনি বলছেন যে নির্বাচন মধ্য ফেব্রুয়ারিতে হবে, আমি মনে হয় আমি আশার দিক দেখছি। বিরোধ তো থাকবেই, কিন্তু বিরোধকে যদি আমরা বড় করে দেখি তাহলে ইতিবাচক যে সম্ভাবনাটা এটা কিন্তু আমরা হারিয়ে ফেলবো। আমার বিশ্বাস নির্বাচন মধ্য ফেব্রুয়ারিতে হবে, এবং এমন একটা গণতান্ত্রিক রূপান্তর এই নির্বাচনের মাধ্যমে হবে যেটা জুলাইয়ের যে বিপ্লব, আগস্টের মানে 5ই আগস্টের যে বিপ্লব, এই বিপ্লবে যে 3 চেতনার কথা আমাদের ভাই উল্লেখ করেছেন এনসিপির ভাই, সেই 3টা চেতনাও বাস্তবায়ন হবে। যেমন বিচারের প্রক্রিয়াটা কিন্তু বেশ উল্লেখযোগ্য একটা জায়গায় চলে গেছে, আর সংস্কারের যে বিষয়গুলো জুলাই সনদে কিন্তু এনসিপি স্বাক্ষর করে নাই, কিন্তু স্বাক্ষর করবে না এটা কিন্তু বলে নাই, হয়তো এমন হতে পারে আজকালকের মধ্যে স্বাক্ষর করতে পারে, আর বিএনপি এবং জামাত আগেই স্বাক্ষর করেছে। ফলে এই মতানৈক্যের মধ্যে ঐক্যের একটা সুর এবং আমরা দেখতে পাচ্ছি। ফলে এটা হচ্ছে আশাবাদের দিক। ইলেকশন মধ্য ফেব্রুয়ারিতে হবে ইনশাল্লাহ। এই ইলেকশনের মাধ্যমে এমন একটা পরিবর্তন হবে যে গণতান্ত্রিক রূপান্তরের ধারাতে আমরা সাধারণ মানুষ, দেশের মানুষ যেটা আশা করেছে সেটাই হবে। এখন অন্য কোনো দেশের ইচ্ছা অনুযায়ী বাংলাদেশ পরিচালিত হবে না। তো আমি আশাবাদী ব্যক্তিগতভাবে সব কিছু ইতিবাচক ধারায় যাবে। ধন্যবাদ আপনাকে। আপনি যে কথাটা বললেন যে এনসিপি গণভোটটা নির্বাচনের আগে চায়, আমরা আসলে এই জায়গাটায় রিজিট না। আমরা বলেছি যে নির্বাচনের দিনও হতে পারে, আগেও হতে পারে। এখানে আমরা জামাত এবং বিএনপিকে মুখোমুখি অবস্থানে দেখছি। আমরা মনে করতেছি যে গণভোটের আপনার কন্টেন্টটা কি থাকবে, জুলাই সনদের কন্টেন্টটা কি থাকবে, আমরা ওই দিকে ফোকাস দিতে চাই। আমরা নুরুল ইসলাম নুরুর কাছে শুনবো, এখন কি আসলেই সেই উৎসব মুখর নির্বাচন যেটি আমরা চাচ্ছিলাম সেটির পরিবেশ আছে? এবং আপনাদেরকে একটা কিছু দেখিয়ে জুলাই সনদটা সাইন করানো হলো, তারপর সাবমিট করা হলো আরেকটা, এটা নিয়ে বিএনপি অসন্তোষ। এই অবস্থা থেকে উত্তরণ করে আপনারা আবার ঐক্যের মধ্যে কিভাবে যাবেন বা যেতে চান? না, আমার মনে হয় আছে। তার কারণ যেখানে 24টি দল অলরেডি সই করেছে, একটি দল না করলেও আমাদের বিশ্বাস সেটা খুব সহসাই করবে। এত বড় ঐক্যের বিপক্ষে কেউ যে এমন কিছু করবে সেই সাহস আমার মনে হয় বাংলাদেশে আর হবে না। সেই সময় শেষ। ইনশাল্লাহ ইলেকশন সময় মতোই হবে। ফেব্রুয়ারির মাঝামাঝি ভাইজান বলছেন, আমারও বিশ্বাস তখনই হবে এবং ভালো একটি সুন্দর ইলেকশন হবে
ভাই বলছেন যে থানাগুলোর অসুবিধা আছে, আছে। অসুবিধা থাকলেও সরকারের যেরকম উদ্যোগ যদি সত্যিই বাস্তবায়িত করে যে আর্মি থাকবে, বিজিবি থাকবে, পুলিশ থাকবে, অন্যান্য সংস্থাগুলো সেখানে থাকবে এবং জোরালো ভূমিকা পালন করবে। এবং প্রধান উপদেষ্টা বলছেন যে এমন একটি নির্বাচন উপহার দেয়া হবে যাতে বিশ্বে এটি হবে স্মরণকালে বিরল, শ্রেষ্ঠ নির্বাচন। শ্রেষ্ঠ নির্বাচন। তা আমরা যদি ওনাকে বিশ্বাস করতে পারি তাইলে আমরা বিশ্বাস করব যে এই ইলেকশনটি সঠিক এবং সময় মতো তবে অনেকে হবে। কিন্তু বলছে যে অন্তর্বর্তীকালীন সরকার এখন আর বিশ্বাস করার সেই জায়গাটা নেই। না, নাই, সরকার সবাইকে বিশ্বাস করা যায় না, কিন্তু আমরা জানি দুই একজনের বিরুদ্ধে অনেক রকমের অনেক কথাবার্তা আছে, কিন্তু এমন কিছু ভালো লোক আছে বলেই কিন্তু এখনো সরকার আছে। এবং আপনি ঐক্যমত্য কমিশনের কথা বলেন, এখন কিন্তু আবার বলছে যে উপদেষ্টা যা বলবে তাই হবে, আমাদের প্রধান উপদেষ্টা যা বলবে। এটা নিয়ে বিভিন্ন দল বলছে যে তাহলে আমাদেরকে 9 মাস ধরে এভাবে ঘুরিয়ে এত সিগনেচার নিয়ে এত মতামত জড়ো করে লাভ কি হলো যদি উপদেষ্টার কথা মতোই সব হয়। না, উপদেষ্টা আসলে চেষ্টা করতেছেন, কিন্তু উপদেষ্টার কথা মতো বললেই যে তা হবে তা না। উপদেষ্টাকে বসাইছে কারা? আইনে আমরা, দেশের জনসাধারণ, ছাত্র জনতা সবাই মিলে। তো ওনাকে ক্ষমতা দিছে বলেই ওনারা ক্ষমতার অপব্যবহার করবে সেটা হবে না। আমাদের মতামতের মাধ্যমেই একটা না একটা কিছু হবে, এর বাইরে তাদের যাওয়ার কোনো সুযোগ নাই। ধন্যবাদ আপনাকে। আমরা শাহ আলম তালুকদারের কাছে আবারও শুনবো, কবে আসলে এনসিপি, জামায়াত এবং বিএনপি সকলে গিয়ে ঐক্যমতে পৌঁছাতে পারবে বা কতদিন লাগবে? নির্বাচনের আগে সেটি আদৌ সম্ভব কিনা? আপনার এই প্রশ্নের উত্তর জবাবের আগে আমি যে কথাটা দিয়ে শুরু করছিলাম যে আসলে আমরা কেমন নির্বাচন চাই, এই নির্বাচনের পিছনে কিন্তু অনেক কিছু জড়িত। আসলে যে সরকার অধীনেই নির্বাচন হোক না কেন, সে অন্তর্বর্তীকালীন সরকার হোক, কেয়ারটেকার হোক বা বর্তমান সরকার অধীনে হোক, নির্বাচন কমিশন একটা সাংবিধানিক স্বতন্ত্র প্রতিষ্ঠান। সেই সাংবিধানিক প্রতিষ্ঠানকে যদি আমরা পূর্ণ মর্যাদা না দিই, অধিকার না দিই, অর্থাৎ নির্বাচনকালীন সময় যদি নির্বাচন কমিশন স্বাচ্ছন্দ্যে তাদের নিজের মতো করে দিন বা পরিচালনা করতে না পারেন, তাহলে মানুষের যে চাওয়া পাওয়ার যে প্রতিফলন সেই নির্বাচনে কিন্তু বাস্তবায়ন যাবে হবে না। না। যদি না হয় তাহলে এই নির্বাচনে কোনো অর্থহীন একটা নির্বাচন হবে। কাজে আমি মনে করি আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা বলেছেন যে একমাত্র নির্বাচন হলো গণতন্ত্রের মানসিক পুনরুদ্ধার, এবং ওনাকে আপনারা আমাদেরকে বিএনপিকে ভোট দেন বা না দেন বা যাকে সেটা আপনাদের ইচ্ছা, কিন্তু সুষ্ঠু, অবাধ এবং সেটা তো আর আমাদের ইচ্ছে থাকছে না। অনেকেই বলছে যে বিএনপি ইতিমধ্যে ক্ষমতায় চলে গেছে। সেটা না হলে তো হবে না। সেটা যেভাবেই হোক আমাদের একটা জায়গায় যদি আমরা যত রাজনীতি করি, আমাদের রাজনীতির মতভেদ থাকতে পারে, আমাদের মানুষের মতভেদ থাকতে পারে, আমাদের বিভিন্ন গোষ্ঠীর মতভেদ, কিন্তু আমরা একটা জায়গায় আমাদের আবশ্যক হতে হবে যে আমরা যদি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ করতে চাই, সুন্দর দেশ করতে চাই, তাহলে আমাদের একটা ওই নির্বাচন কমিশনকে মেনে আমাদের কিছু চলতে হবে, যাতে নির্বাচন কমিশন সুন্দর একটা নির্বাচন পরিচালনা করে একটা আগামী দিনে যে সরকারটা হবে সেই সরকারটা একটা সমৃদ্ধ, দুর্বৃত্তপরায়ণ মুক্ত এবং স্বনির্ভর বাংলাদেশ করতে পারবে। সেই দিকে যদি আমরা না যাই, আমরা যদি একই গোল টেবিলে আমরা অনেকগুলো কথা বলি, দেখা গেলো মূল আলোচ্য বিষয় বাদ দিয়ে আমরা অন্যদিকে চলে যাই, বহুমুখী চলে। এখন ধরেন জুলাইয়ের সনদ ওনারা স্বাক্ষর কলিং, এটা কিন্তু আজকেরই আলোচনার বিষয় না। আমাদের আলোচ্য বিষয় হলো আমরা আসলে কী ধরনের নির্বাচন করলে মানুষের চাওয়া পাওয়ার নির্বাচনের সাথে এই সব কিছু আনুষঙ্গিক ব্যাপার, তো তাই চলেই আসে কথা। সেটা আসে, কিন্তু আমাদের সমৃদ্ধ এবং সুন্দর স্বনির্ভর বাংলাদেশ করতে আমাদের এক জায়গায় আসতে হয়, এর কোনো বিকল্প নেই। সে এনসিপি বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, অন্যান্য যত পার্টি বলেন, সবাইকে এক জায়গায় আসতে হবে। হ্যাঁ, আমাদের মতবিরোধ থাকতে দেশের স্বার্থে আমাদের অনেক কিছু ছাড় দিতে হবে। সেই ছাড়টা কারো জন্য অনেক বেশি হবে, কারো কম হবে, কিন্তু আমার ছাড় দেওয়া ছাড়া আপনি এই করতে পারবেন না। যদি নির্বাচন কমিশন যদি তার অধীনে যদি জনপ্রশাসন যদি তার অধীনে আইন শৃঙ্খলা যদি নিয়ন্ত্রণ করতে নাই পারেন, অন্তর্বর্তীকালীন সরকার যদি সেই আইন শৃঙ্খলা বাহিনী জনবসন নিয়ন্ত্রণ করেন, তাহলে কোনো দিন সম্ভব হবে না বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করা। কাজে আমাদের সেদিকে আগে আসতে হবে। এটা সুন্দর একটা সাংবিধানিক পোস্টকে আমরা ধরে, যাতে করে ওনারা সুন্দর একটা নির্বাচন উপহার দিতে পারেন। সেজন্য ওনাদের অধীনেই জনপ্রশাসন বলেন, আইন শৃঙ্খলা বাহিনী বলেন, এবং সর্বোচ্চ যারা নির্বাচন পরিচালনা করবেন, এবং ওনাদের মাধ্যমেই জনগণের মাধ্যমে আমরা এই নির্বাচন কি চাচ্ছি, আমরা সর্বস্তরের জনগণ আমরা চাচ্ছি তাদের চাওয়া পাওয়ার একটা প্রতিফলন। সেই প্রতিফলন ধরে রাখার জন্য নির্বাচন কমিশন উচিত হবে জনমাধ্যমে
তাদের পক্ষ থেকে জনসচেতনমূলক আলোচনা করা এবং বিভিন্ন মিডিয়া প্রচার মাধ্যমে সেটা প্রতিফলন ঘটানো। একদম। তাহলে আমরা মানুষ মাহবুব বুঝতে আলমের পারে কাছে সেটা। শুনবো। এই যে জাতীয় ঐক্যমত্য কমিশনের ঐক্য এবং অনৈক্যের কথা শুনছিলাম, আপনাদের একজন নেতা কিছুদিন আগে বলেছিলেন যে ইসি ভাগ বাটোয়ারা হয়ে গেছে, এটার এখন কি অবস্থা? এবং আপনাদের প্রতীক নিয়ে দ্বন্দ্ব তো চলমান, যদি আপনারা প্রতীক না পান তাহলে শেষমেশ ধরেন নির্বাচন হয়ে যাচ্ছে, তখন কি আপনারা নির্বাচনে অংশগ্রহণ করবেন না? আপনি দেখেন যেগুলো হচ্ছে বেসিক সংস্কারের কথাগুলো আসছে, সবগুলো বেসিক সংস্কারই হচ্ছে বিএনপি আসলে নোট অফ ডিসেন্ট দিয়ে রাখছে। এখন আপনি আসলে একটা রাষ্ট্রের সিদ্ধান্ত এখন তো কিভাবে আবার নেবেন? তাদের নোট অফ ডিসেন্ট ছাড়াই সেটা সুপারিশে হ্যাঁ, চলে গিয়েছে। আপনি একটা রাষ্ট্রের সিদ্ধান্ত কি একটা দলের ভিত্তিতে নেবেন নাকি সংখ্যাগরিষ্ঠ দলের মতামতের ভিত্তিতে নেবেন? এখন বিএনপি যেটা করতেছে, তারা জুলাই সনদে অলরেডি সাইন করে ফেলছে। সাইন করে এসে এখন বলতেছে যে এটা কেন হলো, আমরা এটা করব না, এটা সেটা করব না। না না, এটা তারা তো- যেটাতে সাইন করেছে সেটা কিন্তু সেখানে দেওয়া হয়নি। তাদের যেটা এখন তারা করছে, অসন্তোষ প্রকাশ করছে, সেটা কিন্তু যৌক্তিক, কারণ আপনাকে একটা কিছু দেখাবে, দিবে আরেকটা, সেটা তো আপনিও মানবেন না। তাহলে আপনি কেন সেটাতে সাইন করলেন? সাইন আমাদের করার প্রশ্ন- সময় তো ব্যাপারটা হ্যাঁ, অন্যরকম না, ছিল। যেমন আমরা যাইনি কেন? আমরা কেন যাইনি? কারণ আমাদেরকে আসলে জুলাই ঘোষণাপত্রে একইভাবে আমাদের সাথে প্রতারণা করা হয়েছে। আমাদেরকে জুলাই ঘোষণাপত্রের খসড়া দেখানো হয়েছে একরকম, আমরা ওইখানে যাওয়ার পর দেখলাম যে আরেক রকম। আমরা একটু মাসুমুর রহমান খলিলের কাছে এটা শুনি, আপনারা কেন সাইন করলেন তাহলে? দলের মধ্যে যে বিরোধটা, যেমন যে ইস্যুগুলো নিয়ে এখন বিতর্ক আসছে, এই বিতর্কটা থাকবে। যেমন এনসিপির পক্ষ থেকে বলা হচ্ছে ওনাদেরকে জুলাই ঘোষণাপত্রের ব্যাপারে যা বলা হয়েছিল, যা দেখানো হয়েছিল, বাস্তবে সেটা ওইভাবে থাকেনি। আর এখন বিএনপিও বিএনপির কিন্তু পক্ষ এখন একই থেকেও কথা একই বলছে। অভিযোগ আসছে। সেটা এখন কথা হচ্ছে এই অভিযোগটা কেন আসছে। এখানে এনসিপির কিছু জেনুইন বক্তব্য ছিল, জেনুইন ইস্যু ছিল। যেমন জুলাই সনদটা গ্রহণ করা হলো, এটা যদি বাস্তবায়নের কোনো রূপরেখা না থাকে তাহলে তো জুলাই যে বিপ্লবটা, এই বিপ্লবটা অর্থহীন হয়ে যায়। এই জন্য ওনারা বললেন যে বাস্তবায়নের একটা রূপরেখা থাকতে হবে। ঐক্যমত্য কমিশন সেই বাস্তবায়নের একটা রূপরেখাটা তারা উপস্থাপন করেছে। এখন এই বাস্তবায়নের যে রূপরেখাটা, এটা তো আগে ছিল না। বিএনপির কথাটা ঠিক আছে, আগে ছিল না, এখন নতুন করে আনা হয়েছে। এখন হচ্ছে কি, একটা দলের ইচ্ছা অনুযায়ী কখনো জাতীয় ঐক্যমত হয় না। প্রত্যেক দলকে কিছু কিছু বিষয়ে ছাড় দিতে হবে। এনসিপিকেও কিন্তু ছাড় দিতে হবে। হয়তো তারা প্রতীক সাপ্লাই পেতে পারে, কিন্তু আরেকটা ইস্যুতে হয়তো তাদেরকে ছাড় দিতে হবে। জামাত যেটা বলছে ওই অবস্থান তো ঠিক নাও থাকতে পারে, তাদেরকেও ছাড় দিতে হবে, বিএনপিকেও ছাড় দিতে হবে। এই ছাড় দেওয়ার মধ্য দিয়ে কিন্তু একটা ঐকমত্যের মধ্যে আসতে হবে। মনে রাখতে হবে, এখন যে রাজনৈতিক পরিস্থিতিটা চলছে, যদি যে কোনো একটা অচল অবস্থা তৈরি হয়, প্রফেসর ইউনূস সাহেব ধরেন বিদায় হয়ে গেলেন, তার মানে অন্তর্বর্তীকালীন সরকার নেই, তাহলে আমরা কল্পনা করি পরে কি আসবে। ধরেন একটা তত্ত্বাবধায়ক সরকার আসবে, সামরিক সমর্থিত 111-এর মতো একটা সরকার আসবে, তখন কি এই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে? হবে না। তখন কি এই যে জুলাই সনদ বাস্তবায়নের যে অগ্রগতিটা যে পর্যন্ত আসছে, এখান থেকে কি শুরু হবে? নতুন একটা ফোর্স এখানে চলে আসবে। যেমন আওয়ামী লীগ যারা এখন নির্বাচনে নেই, ইনক্লুসিভ ইলেকশনের কথা বলা হচ্ছে, তারা দৃশ্যপটে আসবে। তার মানে বিএনপির এই যে ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার যে স্বপ্নটা, সেই স্বপ্ন অনেক বেশি দূরে চলে যাচ্ছে না, নতুন একটা বাস্তবতা তৈরি হবে। ফলে এখন জুলাই বিপ্লবের পক্ষের যে রাজনৈতিক শক্তিগুলো আছে, তারা যদি কিছু ছাড় দিয়ে এই অনৈক্যের মধ্যে, বিরোধের মধ্যে যদি একটা ঐক্যমত্যের বিন্দুতে পৌঁছতে না পারে, তাহলে সবাই ক্ষতিগ্রস্ত হবে। আমরা ক্ষতিগ্রস্ত মাহবুব হবে আলমের কাছে বিএনপি। যেটা শুনছিলাম, ধরেন যেগুলো আপনাদের যৌক্তিক চাওয়া, সেগুলো ছাড় দেওয়ার জন্য তো আর আপনারা আন্দোলন করেননি, তো সেখানে আপনারা ছাড় দিয়ে কিভাবে এগোবেন? না, আমরা অলরেডি ছাড় দিয়েছি। আমরা যেমন গণপরিষদ নির্বাচনের কথা বলেছি, আমরা সেটা থেকে সরে এসেছি। আমরা বলেছিলাম নতুন সংবিধান করতে হবে, আমরা সেটা থেকে সরে এসেছি। আমরা এখন সংস্কারের কথা বলতেছি, যেটা বিএনপির সুরে অলরেডি আমরা কথা বলতেছি, যে বিএনপি সংস্কারের কথা বলছে, আমরা সংস্কারের কথা বলছি। এখন সংস্কারের কন্টেন্টগুলো কি হবে, সেটাতে যখন আমরা বলছি যে একজন প্রধানমন্ত্রী 10 বছরের বেশি থাকতে পারবে না, যাতে আগামী দিনে কোনো স্বৈরাচার আর জন্ম না নেয়। আমরা যখন বলছি যে এই সংবিধানে থাকতে হবে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন প্রক্রিয়াটা কি হবে, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন করতে হলে আপনাকে একটা কমিটি গঠন করতে হবে, যে কমিটিতে থাকবে স্পিকার, ডেপুটি স্পিকার, বিরোধী দলীয় নেত্রী এবং প্রধানমন্ত্রী মিলে একটা কমিটি হবে। সেই কমিটি সিদ্ধান্ত নেবে তত্ত্বাবধায়ক সরকারটা কে হবে। আসলে 5ই আগস্ট আমরা বলেছি যে নতুন একটা বাংলাদেশ করব, এবং নতুন একটা যে প্রচলিত যে সিস্টেম আমরা 53-54 বছর দেখে আসছি, তার
বাইরে গিয়ে আমরা এমন একটি বাংলাদেশ গঠন করতে চাই যেখানে আসলে এই যে কোনো একজন প্রধানমন্ত্রীর হাতে পুরো বাংলাদেশের নিয়ন্ত্রণ এটা থাকতে পারবে না। কারণ বিএনপির কথা হচ্ছে না, সেখানে নোট অফ ডিসেন্ট দিয়ে রাখছে, এরকম যেগুলো মৌলিক সংস্কার সেগুলোতে দেখবেন যে বিএনপির নোট অফ ডিসেন্ট দেওয়া। তো এমন অবস্থায় আসলে মানে এগুলোতে আসলে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। এখন বেশিরভাগ দল কিন্তু এই দাবিগুলোর সাথে ঐক্যমত। এখন একা যদি বিএনপির নোট অফ ডিসেন্টের কারণে আপনি এগুলো বাদ দিয়ে দেন, তাহলে তো আসলে সেই বাংলাদেশ আবার ফিরে যাবে। নুরুল ইসলাম নুরু কি মনে করছেন, এখন আসলে যুগ পাল্টেছে, তরুণদের রাজনীতিতে সময় এসেছে, তো বিএনপিকে আসলে সেই তরুণদের সাথে খাপ খাওয়াতে পারছে না? বিএনপি কেন আগের ধারায় থাকতে চাচ্ছে? না, বিএনপি তরুণদের সাথে খাপ খাওয়াতে পারবে না কেন? তরুণরা যে কজন তরুণ আছে, বিএনপিতে এর চেয়ে বেশি তরুণ আছে। বিএনপি তো একটা বড় দল। তো তরুণ বলতে আমরা একটা আইডিয়া বুঝাচ্ছি এখানে, আচ্ছা। যে নতুন যে আমরা প্রযুক্তিগত পরিবর্তন বা এনসিপি যা চাচ্ছে তাদের কাছে সেটি যৌক্তিক, যে আগে আমরা যেরকম তথাকথিত সরকার দেখেছি, বারবার সরকার নিজের প্রয়োজনে আইনকে ব্যবহার করেছে, পাল্টেছে, উল্টেছে, এই সব থেকে এনসিপি এখন বের হতে চাচ্ছে। বিএনপি তাহলে কেন সেটার সাথে নোট অফ ডিসেন্ট দিচ্ছে, কেন একমত হতে পারছে না? না, বিএনপি আসলে যেটা চাচ্ছে, যিনি এই ভাইও বললেন, এমন একটা পরিস্থিতি যদি সৃষ্টি হয় যে 111-এর মতো আর একটা সরকার আসুক বা আর্মি কোনো ইয়েতে চলে আসুক, ওরকম কোনো যাতে সৃষ্টি না হয়, যে জন্যে বিএনপি চাচ্ছে সবার সাথে ঐক্যমত করে যাতে কমপক্ষে ইলেকশনটা হয়। ইলেকশনে যেই আসুক না কেন, বিএনপি কিন্তু কেউ কেউ আপনি বলতেছে যে ওরা ক্ষমতায় চলে আসছে, এটা বলতেছে ক্ষমতায় আসছে, কিন্তু বিএনপির কোন নেতা এরকম সরাসরি বলছে আমরা ক্ষমতায় চলে আসছে? যারা দায়িত্ব সম্পন্ন ব্যক্তি ওনারা কিন্তু কেউ বলেন নাই। এরকম যারা বিএনপি করে এরকম অনেকেই অনেক না, কিছু বলতে বিএনপি পারে। অনেক বেশি নির্বাচনের জন্য তড়িঘড়ি করছে। তো আমরা সেই গত বছর থেকে দেখছি আসলে যত কথাই আসুক সবসময় বিএনপি শুধু নির্বাচনের কথা বলছে। সেই থেকে হয়তো অনেকে ধারণা করছে যে নির্বাচনটাকে বিএনপি কেন এত চায়, হয়তো বিএনপির ক্ষমতাটা বিএনপি নির্বাচনটা এই জন্যই চাচ্ছে যে যাতে নতুনভাবে নতুন কোনো অপশক্তি না আসে, বিএনপি ইলেকশন হোক এবং যেই ক্ষমতায় আসে ক্ষমতায় আসুক, একটা গণতান্ত্রিক পদ্ধতিতে একটা একটি গণতান্ত্রিক সরকার আসুক, সেটাই বিএনপি চাচ্ছে। কিন্তু এটা চাচ্ছে না যে আমরা জোর করে নিয়ে যাই বা কোনো মানুষ যদি ভোট দেয় তাইলে হয়তো আমরা ক্ষমতায় আসবো, ভোট না নিলে তো আসা যাবে না। আমাদেরকে যেরকম বলছে আমরা ক্ষমতায় চলে আসছে, এখন এলাকায় গেলে বলে যে জামাত ক্ষমতায় চলে আসছে, তাই বলে কি আসছে? আমরাও আসি নাই, তারাও আসে নাই। না, আমরা এটা ফেব্রুয়ারিতে বোঝা যাবে আল্লাহ কাকে কি করে না করে। আমরা ওদেরকেও বাদ দিতে পারি না, তার কারণ এদের ডাকে সারা বাংলাদেশ চলে আসছিল। এখনো তো সময় আছে ফেব্রুয়ারিতে, কোন সময় কার ডাকে কে চলে আসে এখন আল্লাহ রাব্বুল আলামিন বলতে পারে, কাকে সম্মানিত করে কাকে সম্মানিত করে না। দেখা যাক সামনে কি হয়। একদম। আমরা শাহ আলম তালুকদারের কাছে আবারও শুনবো, যদি জামায়াত যেটা চাচ্ছে যে নির্বাচনের আগে গণভোট নভেম্বরে, এটা কি আসলে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা, আইন শৃঙ্খলার অবস্থা বা যা কিছু আছে সব মিলিয়ে সম্ভব? একটু আপনার প্রশ্ন উত্তর আবার একটু ইন্টারভিউ করছি। উনি মাহবাই জারের কথা বললেন যে জুলাইয়ের সনদ খসড়া যারা ওনার দেখাইছে, বাস্তবে সে সনদটা ছিল না। আসলে খসড়ার পরে যে ফাইনাল যে সনদটা তৈরি করে সেটা আমার মনে হয় না যারা সই করছে বা সই করবেন এরা কেউ জানে না। সবাই হয়তো আমরা জানি, কিন্তু সেটা কেউ হয়তো প্রকাশ করেছে কি প্রকাশ করে নাই, এই হলো একটা আর কি। আর গণভোট যেটা, সেটা হলো গণভোট আসলে মানুষ চাচ্ছে কিনা সেটার প্রথম। আর আপনি এটা যে বললেন বিএনপি নির্বাচন কেন চাচ্ছে, আচ্ছা আপনি বললেন আপনি উপজেলায় আমি থাকি, যিনি উপজেলা নির্বাহী বিচার উনি কিন্তু উপজেলার চেয়ারম্যান। তাহলে একটা নির্বাহী কর্মকর্তা কিভাবে একটা উপজেলা চেয়ারম্যান দায়িত্ব পালন করবেন? একটা এসিল্যান্ড উনি কিন্তু একটা মেয়রের দায়িত্ব পালন করছেন। তাহলে সারা সর্বত্রই কিন্তু যারা অফিসাররা যারা আছেন তাদের কাজকর্ম বাদ দিয়ে জনগণের চাওয়া পাওয়ার দিকে তার এগিয়ে আছেন। তাহলে অবশ্যই একটা নির্বাচন না হলে যার যার দায়িত্ব, এটা একটা ইউনিয়নের একটা চেয়ারম্যান নাই, তাহলে হাউ ইউনিয়ন কেমনে রান করবে? তাহলে অবশ্যই এটা নির্বাচন অবশ্যই প্রয়োজন। বিএনপি এই জন্য বারবার নির্বাচন চাচ্ছে এবং সেই নির্বাচনটা অবশ্যই সবার গ্রহণযোগ্য এবং সুষ্ঠু এবং যেখানে কোনো ধরনের আমরা যে একটা ইনক্লুসিভ নির্বাচন চাচ্ছি, সকলে অংশগ্রহণ, এই যে এনসিপির দাবি পূরণ না হলে তারা নির্বাচনে অংশগ্রহণই করবে না, এখানে আমরা কিভাবে আসলে সবাইকে নিয়ে একটি নির্বাচন করব? এখন অবশ্যই এনসিপি যেটা ইনক্লুসিভনেস চাচ্ছি, এনসিপিকে তো অনুধাবন করতে হবে। ওনারাও কিন্তু আমাদের দেশের লোক। আমি যেরকম দেশকে ভালোবাসি ওনারা নিশ্চয়ই দেশকে ভালোবাসে। দেশের স্বার্থে
আমাকেও কি স্যাক্রিফাইস করতে হবে, ওনাদের স্যাক্রিফাইস করতে হবে। স্যাক্রিফাইস ছাড়া একটা পরিবার যেরকম চলে না, একটা সমাজ যেরকম চলে না, একটা রাষ্ট্র যেরকম চলে না, কাজে সবারই সংঘবদ্ধ এর আপোষকামিতার মাধ্যমে আমাদের একটা সংঘবদ্ধ নির্বাচন করতে হবে। যে নির্বাচন আমরা এই অন্তর্বর্তী সরকার সহযোগিতা করতে হবে। সর্বোপরি আমাদের নির্বাচন কমিশনকে শক্তিশালী করার জন্য আমার সর্বত্র সহায়তা না করলে পারে আমরা যেই পার্টি করি না, যে রাজনীতি করেন, যে মতাদর্শ তাই না, আমাদের সমস্ত ব্যর্থ হয়ে যাবে। এই দেশটা একটা অন্যদিকে চলে যাবে। যার মাসুদ ভাই যে কথাটা বলেন, আমরা একটা মাহমুদ ওয়ান আলমের কাছে শুনবো, আপনারা কি দেশের স্বার্থে তাহলে শাপলা না পেলেও নির্বাচনে যাবেন, বা আপনাদের যে সব দাবি পূরণ হচ্ছে আমরাই না? আসলে মানে আমরাই একমাত্র দল, আমরা যারা বলেছি সম্ভব হলে নির্বাচন ডিসেম্বরে দিয়ে দেন, সম্ভব হলে জানুয়ারিতে দিয়ে দেন, কিন্তু ফেব্রুয়ারিতে আপনাদের দরকার দাবি নেই। পূরণ হোক সেটাও তো চাচ্ছেন। কিন্তু এখন দেখেন, আমরা তরুণরা দেখলাম 90-তে স্বৈরাচারী এরশাদ পতনের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাংলাদেশে আবির্ভূত হলো, কিন্তু সেই ব্যবস্থাটা আবার একবার খালেদা জিয়ার হাতে, একবার শেখ হাসিনার হাতে বাতিল করা হলো। তাহলে আমরা আসলে আবার, আপনি যদি দেখেন 90-এর আন্দোলনের পর তিন জোটের একটা রূপরেখা হয়েছিল, সেই 3 জোটের রূপরেখাটাও বাস্তবায়ন করেনি। আপনারা অনিশ্চয়তার দিকে আর যেতে তো চাচ্ছেন না। যার ফলে এখন বিএনপি কি বলতেছে? বিএনপি বলতেছে তারা সংসদে গিয়ে সংস্কারগুলো করবে। আমরা তো এটা বিশ্বাস করতে পারতেছি না, কারণ আমরা অতীতে দেখেছি এই তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে আমাদেরকে এখন আবার আন্দোলন করতে হচ্ছে। তো সুতরাং আমরা আর ওই ধোকায় আসলে আমরা পড়তে চাচ্ছি না। আমরা চাচ্ছি যে জনগণের কাছে যাইতে, জনগণ সিদ্ধান্ত নিবে যে এই জুলাই সনদটা তাদের দরকার কিনা। যদি তারা না ভোট দেয়, দ্যাটস ফাইন, আমরা মেনে নিব। কিন্তু যদি জনগণ চায় যে হ্যাঁ, এই জুলাই সনদের এই বিষয়গুলো আসলে আমাদের দরকার, রাষ্ট্রের আমূল পরিবর্তনের দরকার, আমরা 54 বছর যেই ধোকার মধ্যে ছিলাম, যেই অনিশ্চয়তার মধ্যে ছিলাম, আমরা আর সেটার মধ্যে থাকবো না। আমরা আসলে নতুন যে বাংলাদেশ গড়ার কথা বলছি, সেই নতুন বাংলাদেশ আমরা এবার গড়বই। তাহলে তো গণভোট নিয়ে আসলে এনসিপির সবচেয়ে বেশি সোচ্চার থাকার কথা। যদি গণভোটে অনেকে অংশগ্রহণ না করে, বেশিরভাগ মানুষ যদি অংশগ্রহণ না করে, তাহলে কিন্তু সেটি গ্রহণযোগ্য হবে না। সেই ক্ষেত্রে কি হবে? এবং এনসিপি কেন গণভোটের সময়টা নিয়ে তাহলে স্পষ্ট কথা বলছে না? না, গণভোট যখনই হোক, আমরা বিশ্বাস করি আপনি যখন জনগণের ম্যান্ডেট অনুসারে কন্টেন্ট দিবেন জুলাই সনদে, অর্থাৎ জনগণ যে বিষয়গুলো চাচ্ছে, জনগণ চাচ্ছে যে, আমরা দেখতে পাচ্ছি কি বিএনপির এক নেতা বলতেছে আগের মতো পরিস্থিতিটাই এখন, আপনারা ভাইবা পর্যন্ত আসতে হবে, তারপরে আমরা সুপারিশ করতে পারবো। এবং আমরা মনে আছে যে আপনার যদি অতীত ইতিহাস আপনি দেখেন যে আজিজুল হক কলেজ থেকে বিসিএস ক্যাডার হইতো, তা আমরা বলছি যে না, পিএসসির যে চেয়ারম্যান আপনার নিয়োগ প্রক্রিয়া, সেই নিয়োগ প্রক্রিয়াটা নির্বাচনের মাধ্যমে আসলে সকল দুর্নীতির হ্যাঁ, অবসান হবে। আমরা সেটি আশা করছি। আপনাদের চারজনকে ধন্যবাদ। প্রিয় দর্শক, যারা এতক্ষণ চ্যানেলের রাউন্ড টেবিল পাওয়ার বা স্বপ্নের আয়োজনে আমাদের সাথে ছিলেন, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। এবং সকল রাজনৈতিক দলের মধ্যে খুব শীঘ্রই একটি ঐক্য প্রতিষ্ঠা হবে, সেই প্রত্যাশা রাখছি। এবং নির্বাচনের দিকেও আমরা এগিয়ে যাব, সেই প্রত্যাশায় আজকের রাউন্ড টেবিল পাওয়ার বা স্বপ্নের আয়োজন থেকে বিদায় নিচ্ছি।